আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি খবর দেখে আপনাদের জানানোর চেষ্টা করলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন মার্কিন নাগরিক গ্রহণ করছেন পাসপোর্ট, হয়তো দেখছেন। তো তাহলে কি সজীব ওয়াজেদ জয় এতদিন মার্কিন নাগরিক ছিলেন না? উনি কি বাংলাদেশের নাগরিক ছিলেন? অথচ আমরা এতদিন তো জানতাম যে সে মার্কিন নাগরিক, তাই নয় কি? এখানে আরেকটু আমি খোলামেলা করে বলতেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট গ্রহণ করেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পরে পাসপোর্ট আবেদন করতে হয়। শপথ অনুষ্ঠানে মোট 22 জন বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। তখন ওই শপথ অনুষ্ঠানে 3 জন ছিলেন আবার বাংলাদেশি। তারাও শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন জানান, সজীব ওয়াজেদ জয় তার একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথ অনুষ্ঠানে প্রথমে এ অধ্যক্ষরের দেশের পরেই বি অধ্যক্ষরে মানে বাংলাদেশের ডাক পড়ার পরে তো সজীব ওয়াজেদ জয়কে ডেকে নেন 2-8। তখন যে 3 জন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব ওয়াজেদ ছিলেন দ্বিতীয়। উল্লেখ্য, 2018 সালের 24 এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, তবে যুক্তরাষ্ট্রে আমার স্থায়ী বসবাসের অনুমতি আছে। অর্থাৎ এখন তিনি স্থায়ীভাবে ওই দেশের নাগরিকত্ব নিয়ে নিলেন, পাসপোর্ট পেয়ে গেলেন। তো এতদিন আমরা যা শুনলাম তাতে তো একটা ভুল তথ্য শুনেছিলাম। আমরা তো জানতাম যে সে ওই দেশের পাসপোর্টধারী মানুষ। যাক, মানুষ অনেক কথাই বলে, তবে সব কথা যে সত্য তা নয়। এখানে 2-1 দিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এ ব্যাপারে একটু আমার কথা আছে যে আওয়ামী লীগটা নিষিদ্ধ করে লাভবান কে হলো? নিশ্চয়ই বিএনপি লাভবান হয়েছে। হ্যাঁ, ধরে নিলাম জামায়াত ইসলাম, ধরে নিলাম তারা অবশ্যই লাভবান হবে, যেহেতু আওয়ামী লীগ থাকবে না। তো এই 2 দলের প্রতি তো মানুষ ঝুঁকবে। কিন্তু আওয়ামী লীগের যে বাকি লোকজন আছে, যারা কোনো পদ পদবিতে ছিল না, কিংবা এখান থেকে কোনো ফয়দা লুটেনি, কোনো টাকা পাচার করেনি, কোনো অন্যায়ও করেনি, এরকম জনসংখ্যা কিন্তু প্রচুর। এবং তারা আওয়ামী লীগের নেতাদের হাতেই আবার অনেকে মার খেয়েছে, মামলার শিকার হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, নিজেরা দ্বন্দ্ব করে। তাদের কি হবে? সেই একটা শ্রেণীর মানুষ এখন কোথায় যাবে? এবং এখানে আমার মনে হয় যে এখানে আরেকজন লাভবান হয়েছে। তারা হলো আরেকটা শ্রেণী লাভবান হয়েছে। তারা হলো আওয়ামী লীগের যে টাকা পাচারকারী যে লোকজনগুলো আছে, নেতা আছে, তারা কিন্তু একটা লাভবান হয়ে গেল। যেমন একটু খুলে বলি, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতো, মানে সরকার আসতে দিতেন, তাহলে ওই এক এলাকায় থেকে কারা প্রার্থী হতো? নিশ্চয়ই যারা পালিয়ে গেছে তারা হতো না। তারা হবে কিভাবে? তারা তো পালিয়ে চলে গেছে, বা তাদের নামে মামলা আছে, তারা তো আসতোই না। আসলে তো অ্যারেস্ট হবে। তাহলে তার দ্বিতীয় যে লোক, মানে দ্বিতীয় নেতা ওই এলাকার, তিনি দেখা যাবে তিনিও পলাতক কিংবা মামলার আসামি। তৃতীয় জন তিনিও। তাহলে একটা ভদ্রলোক আসতো, নিরপেক্ষ কেউ আসতো, এই স্কুল টিচার হতে পারতো, বা ব্যাংকার হতে পারতো, XYZ যাই হতে পারতো। মানে ভালো লোক আমরা যেটা মনে করি, যারা দুর্নীতি করতে পারে না বা করে নাই, এই টাইপের লোক কিন্তু দাঁড়ালে
তখন তার একটা প্রভাব বিস্তার হয়ে যেত। আর ওই যে পাচারকারী যারা চলে গেছে তারা তো আজীবনের জন্য এই এলাকা থেকে আউট হয়ে যেত, আর তো কখনো আসতে পারতো না। তো তারাও নিশ্চয়ই চাইতো না যে এরা দাঁড়াক, তারাও ইলেকশনে অংশগ্রহণ করতে দিত না তাদের প্রভাব খাটিয়ে। কিন্তু এখানে আমার মনে হয় যদি ইলেকশনটা করতে দিত তাহলে দুর্নীতিবাজরা কখনোই আর আসতে পারতো না, এবং আওয়ামী লীগের ভালো লোক এখানে প্রার্থী হতে পারতো। পাশ ফেল পরের কথা, যদি জনগণ তাদের ভোট না দিত এমনি এমনি দল শেষ হয়ে যেত। ইতিপূর্বে অনেক দল শেষ হয়ে গেছে ভোটারের অভাবে, তারা ভোট পায় না। তাই ভোট পায় না, তাহলে আর কীভাবে দল টিকে? তা আওয়ামী লীগও যদি জনগণ চাইতো হয়তো কিছু সিট তারা পেতে পারতো, আর জনগণ না চাইলে আস্তে আস্তে আউট হয়ে যেত। এটা জনগণের উপরে ছাড়লেই আমার মনে হয় ভালো হতো। যাক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।